ওয়েলকাম বন্ধুরা। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা হলো দ্রবণ। আজকে আমরা জানব দ্রবণ কি, দ্রবণ কয় প্রকার হয়, কিভাবে দ্রবণ তৈরি হয় সেইগুলো আমরা জানব। তো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। দেখো, প্রথমে দ্রবণ কি সেইটা আমাদেরকে জানতে হবে। তোমরা বাড়িতে সবাই চিনির শরবত খেয়েছো বা নুন চিনির শরবত খেয়েছো। সেখানে কি হয়, জলের সাথে নুন চিনি এগুলো মিশে থাকে, তো একটা মিশ্রণ তৈরি করে। মানে কি, জলের মধ্যে ওগুলো গুলে যায়। এই যে জলের মধ্যে ওগুলো গুলে গেল, এই জিনিসটাকেই বলা হয় দ্রবণ। এবার দ্রবণের আসল সংজ্ঞাটা কি সেইটা আমরা দেখব, তারপরে সেই সংজ্ঞাটাকে আমরা এক এক করে বিচার করব। দ্রবণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। দেখো, আমি দ্রবণের সংজ্ঞাটা লিখেছি। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে উপাদানগুলো নিজ নিজ রাসায়নিক ধর্ম বজায় রেখে পরস্পর মিশে থাকে এবং একটিমাত্র দশাসম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে, এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। তো এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো হয়তো তোমাদের কাছে নতুন, আমি সেগুলোকে এক এক করে ব্যাখ্যা করব। দেখো, প্রথমে কী আছে, দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। সমসত্ব কাকে বলে? সমসত্ব মানে হচ্ছে যেখানে উপাদানগুলোর অনুপাতটা নির্দিষ্ট থাকবে। যেমন আমি তোমাদের বললাম যে জল এবং চিনির যে দ্রবণ, জল আর চিনি, যখন যদি জলের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গুলে যায়, তোমরা তো শরবত নিশ্চয়ই খেয়ে দেখেছো বা করে দেখেছো, যখন জলের মধ্যে চিনিটা ভালোভাবে গুলে যায় তখন দেখবে সেই শরবতে তুমি যে কোনো অংশ থেকেই নাও না কেন, সব জায়গায় দেখবে মিষ্টিটা সমান পরিমাণে হয় শরবতের। তুমি শরবতের প্রথম দিকে যদি খাও, সেখানেও যতটা তার মিষ্টত্ব থাকবে, শরবতের শেষ অংশ যদি খাও ততটাই মিষ্টত্ব থাকবে, এবং মাঝ থেকে যদি তুমি নাও ততটাই মিষ্টত্ব থাকবে। তার মানে কি, জল আর চিনির যে অনুপাত সেইটা কিন্তু সব জায়গাতেই সমান। এই যে সব জায়গাতেই সমান, এটাকেই বলা হয় সমসত্ব মিশ্রণ। যখন দেখবে অনেক বড় জায়গায় শরবত বানানো হয় অনেক লোককে দেওয়ার জন্য, তখন কী হয়, জলের সাথে চিনিকে ভালোভাবে গোলা হয়। ভালোভাবে গোলার পরে কি দেখা যায়, যে বিভিন্ন গ্লাসের শরবতের কিন্তু মিষ্টত্ব একই থাকে, কোথাও কম কোথাও বেশি এরকম কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা সমসত্ব মিশ্রণ, অর্থাৎ জল আর চিনির যে অনুপাত সেটা কিন্তু ওই মিশ্রণে সব জায়গাতেই সমান। তো যদি এরকম অনুপাতটা সব জায়গাতেই সমান হয়, মানে মিশ্রণের উপাদানগুলোর, তাহলে সেটাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। বোঝা গেল? এবার এমন কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে মিশ্রণগুলো সমসত্ব নয়। যেমন ধরো, নুনের মধ্যে তুমি কোনো একটা ডাল মিশিয়ে দিয়েছো, কিন্তু সেটাকে খুব ভালোভাবে মেশাওনি, তাহলে দেখবে যে কোথাও দেখবে নুনের তুলনায় ডালের পরিমাণটা একটু বেশি, আবার কোথাও দেখবে যে নুনের তুলনায় ডালের পরিমাণটা কম। বা চিনির মধ্যে যদি ডাল মিশিয়ে দাও, তো একইভাবে দেখবে কোথাও দেখবে ডালের পরিমাণটা বেশি চিনির তুলনায়, কোথাও দেখবে চিনির পরিমাণটা বেশি ডালের তুলনায়। তো এই যে মিশ্রণ, এগুলোকে বলা হয় অসমসত্ব। আর সমসত্ব মানে হচ্ছে যে উপাদানগুলোর অনুপাত সব জায়গাতেই সমান থাকবে। তাহলে সমসত্ব ব্যাপারটা পরিষ্কার হলো। আমি লিখে দিলাম, উপাদানগুলির অনুপাত বিভিন্ন অংশে একই। বিভিন্ন অংশে মানে মিশ্রণের বিভিন্ন অংশে একই। ঠিক আছে, তাহলে এটা গেল সমসত্ব মিশ্রণ, যেখানে উপাদানগুলো নিজ নিজ রাসায়নিক ধর্ম বজায় রাখে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি তোমাদের আগে আবার সেই জল আর চিনির দ্রবণের কথা বলি। সেখানে দেখবে
জল আর চিনির যে মিশ্রণটা হলো সেখানে কিন্তু জলের ধর্ম বজায় থাকে, আবার চিনির যে রাসায়নিক ধর্ম সেটাও কিন্তু বজায় থাকে। চিনির যে মিষ্টতা, সেই মিষ্টতা কিন্তু শরবতেও আমরা পাই, বা যদি চিনির জায়গায় আমরা যদি নুন দিই তাহলে কিন্তু তার যে নুনতা ভাব সেটা কিন্তু থাকে। তার মানে নুন তার রাসায়নিক ধর্ম বজায় রাখে, জল তার রাসায়নিক ধর্ম বজায় রাখে, উপাদানগুলোর রাসায়নিক ধর্ম বজায় থাকে। আচ্ছা, এটা গেল। এরপরে একটা আছে, দেখো, দশা বজায় থাকে এবং একটিমাত্র দশা সম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে। এখন দশাটা কী জিনিস? দশা মানে হলো যে অবস্থা, কঠিন, তরল না গ্যাসীয়। কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো একটা অবস্থা থাকে মিশ্রণের। আবার তো সেই বলি চিনি আর জলের দ্রবণ, সেখানে যখন মিশ্রণটা তৈরি হয়ে যায় সেই মিশ্রণের দশা কি? সেই মিশ্রণের দশা হলো তরল। তো সেখানে কিন্তু চিনির যে কঠিন দশা সেটা কিন্তু সেই মিশ্রণে বা সেই দ্রবণে কিন্তু আমরা পাই না। তাহলে আমরা দশা বুঝলাম যে যখন মিশ্রণ বা দ্রবণটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু তার একটাই দশা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। আপেক্ষিক পরিমাণ মানে তাদের যে অনুপাতটা, অর্থাৎ জল আর চিনির যে অনুপাতটা, জলের তুলনায় চিনির যে পরিমাণটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু তাকে পরিবর্তন করা যায়। তোমরা তো দেখে থাকবে, বা লবণ যদি দিই ব্যাপারটা একই, যে তার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাকে কিন্তু পরিবর্তন করা যায়। তুমি ধরো একটা শরবত বানালে চিনি দিয়ে জলের মধ্যে, দেখলে যে তার মিষ্টতা একটু কম হয়েছে, কম মিষ্টি লাগে, তো তুমি তখন তাতে একটু বেশি চিনি দিতে পারো, অর্থাৎ তাদের আপেক্ষিক পরিমাণটা বদলে গেল, জলের তুলনায় চিনি একটু বেড়ে গেল। হ্যাঁ, জল তো একই আছে, চিনিটা বেড়ে গেল, তার মানে কি জলের তুলনায় চিনি একটু বেড়ে গেল, তাদের আপেক্ষিক পরিমাণটা একটু পরিবর্তন হলো। তুমি যদি মনে করো যে আরও একটু মিষ্টি দরকার, তাহলে আরও একটু চিনি তুমি দিতে পারো, সেটাও গুলে যাবে। কিন্তু এই যে পরিবর্তনগুলো করছি আপেক্ষিক তাদের পরিমাণে, এটা কিন্তু মানে অনির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু আমরা করতে পারবো না। ইচ্ছে মতো আমি চিনি কিন্তু দিতে পারবো না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই পারবো। তার থেকে যদি বেশি চিনি দিতে যাই তাহলে কী হবে? আমি চিনি বাড়াতে 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 এমন একটা জায়গায় গেলাম, দেখলে চিনি আর গুলছে না, আমি কিন্তু ইচ্ছে মতো চিনি দিতে পারবো না। একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই তাদের আপেক্ষিক পরিমাণটাকে পরিবর্তন করতে পারবো। তার সীমার বাইরে গেলে সেই জিনিসটা কিন্তু আর তখন ওই জলের মধ্যে কিন্তু চিনিটা আর গুলবে না। যদি চিনি আমি জলের মধ্যে দিই, ওই নির্দিষ্ট সীমা পর্যন্তই দিতে পারবো। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাদের আপেক্ষিক পরিমাণটাকে পরিবর্তন করা যায়। তাহলে এই গেল সংজ্ঞাটাকে আমি আরেকবার বলে দিই। আশা করি তোমাদের প্রতিটা টার্মের, প্রতিটা শব্দের মানে তোমরা বুঝতে পেরেছো। মিশ্রণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে যেখানে উপাদানগুলোর আপেক্ষিক অনুপাত বিভিন্ন অংশে একই থাকবে, যেখানে উপাদানগুলো নিজ নিজ রাসায়নিক ধর্ম বজায় থাকে, যেটা আমি বললাম, এবং পরস্পর মিশে থাকে, এবং একটিমাত্র দশা সম্পন্ন মিশ্রণ তৈরি করে। একটিমাত্র দশা সম্পন্ন মানে হলো যে কোনো একটা অবস্থা হবে, অর্থাৎ কঠিন নয় তরল নয় গ্যাসীয়, এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, যেটা আমি একটু আগেই বললাম। কোনো দ্রবণের কিন্তু একসাথে দুটো দশা থাকতে পারে না, নয় কঠিন হবে, নয় তরল হবে, নয় গ্যাসীয় হবে। ঠিক আছে? জল আর চিনির দ্রবণে চিনি কঠিন, জল তরল, কিন্তু দ্রবণটা কি? দ্রবণটা তরল। ঠিক আছে? তো এই হলো দ্রবণের সংজ্ঞা। এইবার দ্রবণ কিভাবে হয়, দ্রবণের কী কী অংশ সেটা আমরা জানব। দেখো, দ্রবণ দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে দ্রাব বা দ্রাব, অনেকে দ্রাব বলে, অনেকে দ্রাব বলে, আর একটা হচ্ছে দ্রাবক। এক জায়গায় কটা আছে আর এক জায়গায় কটা নেই। হ্যাঁ, তো এই দুটো অংশ। এখন দুটো অংশ কি? দুটো অংশ হলো, যেমন তোমাদেরকে আমি জল আর চিনির দ্রবণের কথা বললাম, সেই দ্রবণে দ্রাব হচ্ছে কোনটা? দ্রাব হচ্ছে চিনিটা, যেটা গুলে যাচ্ছে সেটা হচ্ছে দ্রাব বা দ্রাবক, আর যেটার মধ্যে গুলছে সেটা হচ্ছে দ্রাবক। অর্থাৎ এক্ষেত্রে
জলটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রাবক, আর শরবতটা হলো দ্রবণ। ইংরেজিতে দ্রবণকে বলা হয় সলিউশন, দ্রাবককে বলা হয় সলিউট, আর দ্রাবককে বলা হয় সলভেন্ট। তাহলে জল হলো সলভেন্ট, চিনি হলো সলিউট, আর জল চিনির যে শরবত হলো সেইটা হলো সলিউশন বা দ্রবণ। ঠিক আছে, এবার দেখো সবসময় তো দ্রবণ চিনি আর জল দিয়ে হয় না, অন্যান্য পদার্থ দিয়েও হয়। আর সবসময় যে দ্রবণ মানেই যে সেটা হচ্ছে একটা তরল আর একটা কঠিন হবে, হ্যাঁ, মানে দ্রাবটা কঠিন আর দ্রাবকটা তরল হবে এবং দ্রবণটাও তরল হবে, এটা কিন্তু সবসময় হয় না। কখনো অন্য ব্যাপারও হয়, মানে কঠিন দ্রবণও হয়, সেসবগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে জানব। তাহলে অ্যাজ এ হোল সাধারণভাবে আমরা দ্রাবক কীভাবে বুঝব? দ্রাবক হলো যে পদার্থের পরিমাণ দ্রবণে সাধারণত কম থাকে। সাধারণত আমি কথাটা বলছি এই কারণেই, কোনো ক্ষেত্রে কিন্তু দ্রাবকের পরিমাণ আবার বেশিও হয়ে যেতে পারে দ্রাবকের থেকে, কিন্তু সেটা খুব রেয়ার কেস। যাই হোক, তো সাধারণত যার পরিমাণটা কম থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর দ্রাবক কি সাধারণত যার পরিমাণটা বেশি থাকে এবং দ্রবণের সামগ্রিক দশাটা যার অনুকূল হয় সেটাই হচ্ছে দ্রাবক, যার মতো হয়। দেখো জল আর চিনির ক্ষেত্রে দ্রবণটা কী হয়? দ্রবণটা কিন্তু দ্রাবকের অনুরূপ তার দশা। দ্রাবক তো তরল ছিল জল, দ্রবণটা কী হয়েছে সেটাও কিন্তু তরল। দ্রাবকটা ছিল কঠিন, দ্রবণটা কিন্তু কঠিন হয়নি, দ্রবণটা হয়েছে দ্রাবকের মতো। দ্রাবকের যে দশা ছিল সেইটা হয়েছে। তাহলে দ্রবণের দশা যেটা, সেই দশাটা কার মতো? দ্রাবকের মতো হবে। তাহলে দ্রাবক কোনটা? যার দশা দ্রবণের দশার সাথে মিলবে সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রাবক কোনটা? যেটা হচ্ছে আরেকটা পদার্থ যেটা ওই দ্রাবকের মধ্যে মিশছে, সেটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, দ্রাবক এবং দ্রবণের দশা আর দ্রাবকের দশা একই হবে এবং সাধারণত দ্রাবকের পরিমাণটা বেশি থাকে। জল আর চিনির ক্ষেত্রে আমরা দেখলাম যে জলের পরিমাণ বেশি থাকে সাধারণত চিনির থেকে, আর চিনির পরিমাণ কম থাকে এবং দ্রবণটা হয় তরল, যেটা দ্রাবকের মতোই একই দশা, অর্থাৎ তরল দশা। বোঝা গেল তাহলে? আর দ্রাবক কিন্তু শুধুমাত্র তরল দ্রাবক বলতে কিন্তু জল হয় তা কিন্তু নয়। জলকে বলা হয় ইউনিভার্সাল দ্রাবক, কারণ জল অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে। কিন্তু জল ছাড়াও আরও অনেক দ্রাবক আছে, যেমন হচ্ছে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন হচ্ছে C6H6 বেনজিন, এরাও কিন্তু দ্রাবক। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন ডাইসালফাইড CS2, এছাড়াও কেরোসিন, আরও অনেক পদার্থ আছে যারা দ্রাবক হিসাবে কাজ করে। তবে সব দ্রাবক যেটা সলিউটকে কিন্তু দ্রবীভূত করতে পারে না। এক একটা দ্রাবকে দ্রবীভূত করতে পারে, সবাই কিন্তু সব সলিউটকে কিন্তু দ্রবীভূত করতে পারে না। এটাকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দ্রবণে যদি দ্রাবকটা জল হয় তাহলে সেটাকে বলা হয় জলীয় দ্রবণ, আর দ্রাবকটা যদি জল ছাড়া অন্য কোনো পদার্থ হয়, যেমন বললাম বেনজিন, CCl4, CS2 বা অ্যালকোহল ইত্যাদি যদি হয়, তাহলে সেই দ্রবণটাকে বলা হয় অজলীয় দ্রবণ। অ্যাকুয়াস সলিউশন এবং নন অ্যাকুয়াস সলিউশন। বন্ধুরা, আজকে তোমাদের দ্রবণের একটা প্রাথমিক ধারণা দিলাম। তোমরা এই ভিডিওটা দেখে আশা করি দ্রবণ কীভাবে তৈরি হয় এবং দ্রবণের যে উপাদানগুলো কী, বিভিন্ন যে শব্দগুলো এক্ষেত্রে ব্যবহৃত হয় তাদের মানে কি, সেগুলো তোমরা আশা করি এটা দেখে বুঝতে পারবে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা আমি বেশি বাড়াবো না, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের বইগুলো ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।